আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলোর চরম মিথ্যাচারের জবাব দিয়েছে সেনাবাহিনী। এক বার্তায় আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমসের মতো ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর সাম্প্রতিক প্রতিবেদন অসত্য ও ভিত্তিহীন। 8 তারিখে ওখানে সেনা বিদ্রোহ হয়েছে, বাংলাদেশের সেনা বিদ্রোহ হয়েছে, আর একটা অনেক বড় অফিসার বাংলাদেশের আর্মি উনি গ্রেফতার হয়েছে, বকুল সামান ওনাকে গ্রেফতার করেছে। এইটাই সব থেকে ওখানে আপনি জানেন হচ্ছে ইন্টেনশনালি তারা জানে এটা অসত্য বা মিথ্যা, এটা কিন্তু তারপরে তারা এটাকে স্প্রেড করার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সামরিক অভ্যুত্থান, ভারতীয় গণমাধ্যমের এমন খবর বাংলাদেশে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। সেই সাথে ভারতীয় মিডিয়াদের যেভাবে তারা নিউজগুলো প্রচার করছে, যেভাবে তারা বলাবলি করছে, বাংলাদেশে যেন সেনা অভ্যুত্থান হতে যাচ্ছে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থান ঘটবে কিনা সেইটা নিয়ে ভারতীয় মিডিয়া এই যে বক্তব্যগুলো দিচ্ছে, এইবার তার কঠিন একটা জবাব দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রদর্শক শ্রোতা, অনেকেই এখন বলছেন যে জেনারেল ওয়াকারকে কিছু করতে হবে, বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কেন চুপ করে আছেন। তিনি চুপ করে নেই, তিনি এবার কঠিন জবাব দিয়েছেন। এবং সেই সাথে মেজর সুমন, আজকের ভিডিওর ইন্ট্রোতে আপনারা দেখতে পাচ্ছেন ফেস দ্য পিপলে মেজর সুমন কিছু অবাক করার কথা বলেছেন এবং তিনি কিছু জবাব দিয়েছেন যে এই ভারতীয়রা আমাদের বিরুদ্ধে কিভাবে লেগেছে এবং তাদের ষড়যন্ত্র কোন দিকে ইঙ্গিত করছে, তারা কি করতে চাইছে এখান থেকে। তো সেই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, শেষ পর্যন্ত দেখবেন। হয়েছে বিবৃতিতে ভারতীয় গণমাধ্যমগুলোকে মন গড়া তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। গেল আগস্টে সরকার পতনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভুল ছবি, মন গড়া তথ্য প্রচার করছে ভারতীয় প্রথম সারির মিডিয়া আউটলেটগুলো। দেশের প্রতিরক্ষা, সীমান্ত সংক্রান্ত স্পর্শকাতর ইস্যু নিয়েও এমন প্রচারণা অব্যাহত রেখেছে তারা। ভুল তথ্য ছড়ানো হয় বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সম্পর্ককে ঘিরেও। এসব প্রতিবেদনের বিষয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বারবার সতর্ক করা হয়েছে। ভারতের গণমাধ্যমগুলোর বাড়াবাড়ি বন্ধে দেয়া হয়েছে বার্তাও। তবে সেসব কানে না তুলে এবার দেশের সেনাবাহিনীকে ঘিরে অপপ্রচার শুরু করেছে ভারতের গণমাধ্যমগুলো, যাতে নাম এসেছে ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডের মতো দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। গণমাধ্যমগুলোর এসব প্রতিবেদনে সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান চেষ্টার মতো বিস্ফোরক এক দাবি করা হয়। এমনকি বাহিনীর কমান্ড চেইনে ভাঙনের মতো তথ্যও জানায় ইন্ডিয়া টুডে ও ইকোনমিক টাইমস। এরপরই ভারতীয় গণমাধ্যমগুলোর এমন মিথ্যাচারের বিরুদ্ধে বিবৃতি দেয় আইএসপিআর। এসব প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানায় সেনাবাহিনী। এছাড়াও মিথ্যাচার ছড়ানোকে বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যমূলক প্রচারণার অংশ বলেও জানায় সেনাবাহিনী। স্পষ্টভাবে জানানো হয়, সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সাংবিধানিক দায়িত্ব পালন করতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। কমান্ড চেইন শক্তিশালী রয়েছে জানিয়ে সিনিয়র জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, চেইন অব কমান্ড ও বাংলাদেশের জনগণের প্রতি আনুগত্যে অটল রয়েছে বলেও তুলে ধরা হয় বার্তায়। বাহিনীর অভ্যন্তরে অনৈক্য ও বিশ্বাসঘাতকতার সমস্ত তথ্য সম্পূর্ণরূপে বানোয়াট। আইএসপিআর এর বার্তায় ইকোনমিক টাইমসের বারবার মিথ্যা ছড়ানোর কাজে লিপ্ত থাকার বিষয়ে উদ্বেগ জানানো হয়। আর তাই ভারতীয় এসব মিডিয়া আউটলেটের এমন ব্যবহার তাদের বিশ্বাসযোগ্যতা ও উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। শুধু ইকোনমিক টাইমসই নয়, দেশটির আরও বেশ কিছু টিভি চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমও এসব মিথ্যাকে আরও প্ররোচিত করছে বলেও জানায় আইএসপিআর।
আর ভারতের গণমাধ্যমগুলোর এমন আচরণ সাংবাদিকতার নীতিকে না মেনে বরং বাংলাদেশের জনগণ ও সেনাবাহিনীর বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো এবং অবিশ্বাস তৈরির কাজ করছে। ভারত ভিত্তিক এসব গণমাধ্যমকে গুজব ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থেকে সঠিক সাংবাদিকতার চর্চা মেনে চলারও আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং এ যারা সম্পৃক্ত তারা প্রত্যেকেই জানে যে নেগেটিভ যে কোনো কন্টেন্ট তৈরি করলে এটা খুব দ্রুত ভাইরাল হয়। আপনার পজিটিভ কন্টেন্টগুলো খুব বেশি সহজে ভাইরাল হয় না। আপনি ভালো কোনো বিষয় নিয়ে কথা বলবেন, গঠনমূলক আলোচনা করবেন, মানুষ কম শুনবে। আপনি হুট করে যদি বলেন এমন ব্যক্তি সে 5,000 কোটি টাকা দুর্নীতি করেছে, মানুষ খুব দ্রুত এটাকে নিবে। আর আপনি যদি বলেন যে অমুক ব্যক্তি খুব ভালো কাজ করেছেন, তার কাজের মান খুব ভালো, ভালো কিছু গুণাবলী বলেন, দেখবেন এটা ভাইরাল হবে না। আবার আপনি যদি 5,000কে 5 লক্ষ কোটি টাকা বলেন, তখন এটা আরো বেশি ভাইরাল হবে, কারণ মানুষ এই ফিগার শুনে খুবই হয়। ঠিক তেমনি ভারতীয় মিডিয়া কথাটাকে তারা এটা যে উদ্দেশ্যে এটা তৈরি করেছে এই গল্পটা, তাদের উদ্দেশ্যে তারা সফল, কারণ তারা চেয়েছে বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে যাক, বাংলাদেশের মানুষ এই বিভ্রান্তি থেকে যাতে। কিন্তু কোনো অ্যাক্টিভিস্ট না, আননোন কোনো অ্যাক্টিভিস্ট না, অথবা কোনো আছে না প্রোপাগান্ডিস্ট, বেসলেস প্রোপাগান্ডিস্ট, ওরকম না, দায়িত্বশীল একটা মিডিয়া। আজ ভাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলারের যিনি প্রচার মন্ত্রী ছিলেন গোয়েবেলস, সে কিন্তু একজন দায়িত্বশীল একজন মিনিস্টার, প্রচার মন্ত্রী হয়ে কিন্তু তিনি মিথ্যা গল্প ছড়াতেন। সো ভারতীয় মিডিয়া এটা একটা স্ট্র্যাটেজিক পার্ট ভারতের জন্য এবং মিডিয়ার জন্য। তারা স্ট্র্যাটেজিক্যালি তারা মনে করে এই জিনিসগুলো করে তারা কিছু একটা বাংলাদেশে, কারণ ইন দ্য মিন টাইম এটার মূল যেটা আমি ভিতরে যাই এটা আসলে, কারণ এই গুজবটা ছড়ানোর পাশাপাশি তারা ভিতর থেকে কিছু একটা কনস্পিরেসিও করছে। তারা হয়তো ওই কনস্পিরেসিগুলা এই মিডিয়ার গুজব, যেমন ধরেন আমি বললাম যে আপনার বাড়ি ধরেন কথা সে পর সাতক্ষীরা, এখন আমি বললাম যে সাগর সাহেবের বাড়ি সাতক্ষীরাতে ঠিক আজ রাত 12টার সময় হামলা হবে। আমি এই কথাটা বলে দিয়ে করলাম কি, আমি সাতক্ষীরার বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন লোকজনকে বলে দিলাম যে তোমরা তাড়াতাড়ি ওখানে যাও, যে বোমা পুতো এইটা করো ওইটা করো এবং 12টার সময় তোমরা হামলা করো। এখন আমি ওই ষড়যন্ত্র করছি, কিন্তু ওই ষড়যন্ত্র যাতে শক্তি পায়, এটা যাতে এনার্জাইজড হয় এবং এই গুজবে যাতে তারা আরো বেশি মাতাল হয়ে ওঠে, যে কারণে কিন্তু আমি এই কথাটা এখন অ্যাডভান্স বললাম। সো অ্যাকচুয়ালি তাদের পরিকল্পনা হচ্ছে এই কথাগুলোকে বলা মানে দুইটা উদ্দেশ্য, যেটা আমি অ্যাজিউম করি। সেটা হচ্ছে যে একটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে একটা আপনার গুজব ছড়ানো এবং এই মানুষকে এই দিকে ধাবিত করা, এই বিশ্বাসটাকে এস্টাবলিশ করা এবং অ্যাকর্ডিংলি যাতে মানুষ রিয়াক্ট করা শুরু করে, সরকারের প্রতি আস্থা হারিয়ে তারা যাতে এই দিকে ধাবিত হয়। এবং বাংলাদেশ সম্পর্কে ভারত একটা জিনিস ভালো করে জানে যে বাংলাদেশের মানুষ ঝোঁকে মাতাল। তারা যদি বুঝতে পারে যে এখন ইউনূস সরকারের পতন হবে, দেখবেন প্রচুর মানুষ পোল্টি দেওয়া শুরু করবে, মিডিয়া থেকে শুরু করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই পোল্টি দেওয়া শুরু করবে। যেমন বাংলাদেশের মানুষ যদি এখন জানে যে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তখন দেখবেন বিএনপি নেতাদেরকে সবাই তৈলবাজি শুরু করে দিয়েছে, কারণ তারা মনে করে এখন থেকে যদি সম্পর্ক বিল্ড আপ না করি তাহলে কয়েকদিন পরে বিএনপি ক্ষমতা আসলে আমরা তখন জায়গা পাবো। আবার যদি মানুষ মনে করে যে না, এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে যাবে এবং যারা যে নতুন যে দল গঠন করা হয়েছে, নতুন নাগরিক পার্টি, এরা ক্ষমতায় আসবে ভবিষ্যতে, তখন দেখবেন মানুষ সবাই তাদেরকে তোষামোদি করা শুরু করে দিবে, কারণ তারা কয়েকদিন পরে ক্ষমতা আসতে যাচ্ছে। ঠিক তেমনি ভারত এটাকে কাজে লাগাতে চায়। তারা মনে করে, এই ভারতীয় মিডিয়া বিশেষ করে, তারা মনে করে যে আমরা যদি এরকম একটা বাতাস ছড়াতে থাকি, তখন বাংলাদেশের মানুষ তাদের আস্থার সংকটে পড়ে তারা তখন এই দিকে তারা এই আমাদের যারা কনস্পিরেটর আছে তাদেরকে তারা সহযোগিতা করবে। আওয়ামী লীগের লোকজন সাহস পাবে, যুবলীগের লোকজন সাহস পাবে, বা সরকার বিরোধী বা সেনাবাহিনী বিরোধী যারা আছে, বা সেনাবাহিনীর ভিতরে যারা অভ্যন্তরে যারা কনস্পিরেটর আছে, যারা এখনো বেঈমান বা আওয়ামী লীগের কুশীলব, তারাও তখন এখানে সাহস সঞ্চার করতে পারবে। 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাটেনশন। কারণ এখানে বাংলাদেশ হচ্ছে জিও পলিটিক্যালি অনেক ইম্পর্টেন্ট একটা কান্ট্রি। আপনার এখানে চায়না, ভারত, মায়ানমার, তারপরে আপনার এখানে পাকিস্তান যদিও একদম নেইবারিং স্টেট না, যদি ধরে সরি একটা কল হয়ে গেছে আমার। হ্যাঁ, তো এরকম অনেকগুলো কান্ট্রির জন্য বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট। ইভেন নট অনলি চায়না, ভারত, মায়ানমার না, ইউএস এর জন্য এটা বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনার ইউএস, চায়না, ইন্ডিয়া, এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপের গুরুত্বপূর্ণ এখানে প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ।
এবং কারণ কি প্যাসিফিক এরিয়াতে যদি ইউএস তাদের কন্ট্রোল এস্টাবলিশ করতে চায়, সেক্ষেত্রে এখানে ইউএস এর জন্য বাংলাদেশ অনেক বড় একটা ইম্পর্টেন্ট লোকেশন। আবার একই সাথে ভারত মহাসাগরকে যদি এখানে কন্ট্রোল করতে, এই জায়গায় যদি ভারতের একচেটিয়া দৌরাত্ম্য যদি বন্ধ করতে হয়, বা প্যাসিফিক এরিয়াতে যদি চায়নার এখানে যদি কোনো অ্যাক্সেস রোড সে তৈরি করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো অনেকগুলো দিক থেকে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। সো এখানে এই যে ইন্টারন্যাশনালি বিভিন্ন কান্ট্রিগুলো যাদের অ্যাটেনশন বাংলাদেশের প্রতি, তাদের দৃষ্টি আকর্ষণটা ভারত এখানে করতে পারবে এবং তাদেরকে হয়তো বা কিছুটা হলেও মিসলিড করার, যদিও এটা বাংলাদেশের মতো তারা এত সস্তা না যে খুব সহজে তারা মিসলিডেড হবে। আচ্ছা, এখন এই যে এই সুযোগের মানে এই গুজবটাকে দেখবেন কারা কারা শেয়ার করতেছে। দেখুন, যত আওয়ামী পন্থী বা এই সরকার বিরোধী বা সেনাবাহিনী বিরোধী যারা আছে, তারাই দেখবেন এটাকে বারবার শেয়ার করছে। এবং আমাদের যারা অজ্ঞ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ভাইরাল ইস্যুতে যারা খুব বেশি ডুবে যায়, এই মানুষগুলো কিন্তু এটাকে খুব দ্রুত খেয়ে ফেলতেছি। এবং দেখেন আপনি অনেক যেসব মানুষগুলো শেয়ার করে, আমি অনেকগুলো ভিডিও চেক করছিলাম, চেক করে দেখলাম যে যারা শেয়ার করতেছে এদের মধ্যে দুটো গ্রুপ এখানে সম্পৃক্ত। একটা হচ্ছে যারা গুজবে মাতাল, আর একটা গ্রুপ হচ্ছে ইন্টেনশনালি তারা জানে এটা অসত্য বা মিথ্যা, এটা গুজব, তারপরে তারা এটাকে স্প্রেড করার চেষ্টা করছে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আর্মির অবস্থা যেটা আপনি জানতে চাইলেন, সেনাবাহিনী যথেষ্ট স্টেবল একটা অবস্থায় আছে। যেসব কথাগুলো বলা হয়েছে একদম সম্পূর্ণ রং কথা, মিথ্যা কথা এখানে। কারণ জেনারেল ওয়াকার সে খুব সুন্দরভাবে বাংলাদেশে আসতেন এবং আমাদের সেনাবাহিনীর মধ্যে যথেষ্ট শৃঙ্খলা আছে। হয়েছে তিনি কি আসলেই ঢাকা বিমানবন্দরের মানে আপনার কমপ্লিটলি গুজব একটা বিষয়। আপনি মনে করেন এটা মানে এই বিষয়টাই একদম, আমি আসলে কি বলবো, গুজব বললে একটা মানে কিছু তো গুজবের সাথে তো কিছু আপনার সত্য মিথ্যা মিশ্রিত থাকে। এখানে পুরো স্টেটমেন্টে ডাহা মিথ্যা, একটা বানানো একটা গল্প। কিন্তু এই স্টেটমেন্টগুলো এত গুছিয়ে, যেমন একজন রাজনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষককে এবং নিরাপত্তা বিশ্লেষককে সেখানে নেওয়া হয়েছে ওই চ্যানেলে, এবং ওই চ্যানেলের ঘন্টা ব্যাপী বাংলাদেশ শেয়ার করে দিবেন। আমি শুরুতেই বলবো, কারণ ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে যা শুরু করেছে তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা আগেও কখনো মেনে নেয়নি, এখনো নিতে চাই না, সামনে তো নিবই না। এই ভারতীয়রা চায় বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। তারা যে ইউনূসকে এইখান থেকে হটাইতে চায়, এটা খুবই পরিষ্কার ক্লিয়ার কথা। শুধু ভারতীয়রা না, বাংলাদেশিরা যারা আওয়ামী লীগ সাপোর্ট করে বা সাধারণ পাবলিকও যারা এখন সাপোর্ট করে, ইউনূসকে এখন তারা চাচ্ছে না। বা আমি নিজেও বলছি, এই ইউনূস সরকারকে দিয়ে বাংলাদেশ ভাই চালানো সম্ভব না। কারণ এটা বাংলাদেশ, এটা অন্য কোনো দেশ না। এইটা শেখ হাসিনার পরিবর্তে শেখ হাসিনার মতো আরও একজনকে লাগবে, অথবা আপনি বলতে পারেন যে শেখ হাসিনাকে আবারও লাগবে, এরকমটাও আপনি বলতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, শেখ হাসিনা আসুক, এসে তিনি বিচারের মুখোমুখি হোক, সেখানে যদি তিনি মুক্তি পেয়ে যান, তাকে আমরা প্রধানমন্ত্রী আবারও তো বানাবো, সমস্যা কী তাতে? কিন্তু তিনি তো আসছেন না, তিনি তো বাংলাদেশে আসতেছেন না, তাকে তো আসতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, তারপরে না বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার তিনি হইতে পারবেন। তো যাই হোক, এইসব মিথ্যাচারের বিরুদ্ধে লড়েছেন, বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যাই হোক, আগামী দিনে কী হয় সেই অবস্থানে আমরা দেখি কি শেষ পর্যন্ত। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। এই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।